অসভ্য ইতর জানোয়ার গোছের একটি প্রাণী। মানুষ বলতে ঘেন্না লাগে। বিজেপি যদি পারে তাহলে তাদের পশ্চিম বাংলার যে বিচারাধীন বিরোধী দলনেতা, কারণ ওর বিধায়ক সত্তা নিয়ে তো কোর্টে কেস চলছে, বিচারাধীন বিরোধী দলনেতার বিরুদ্ধে বিজেপি মুখ খুলুক, তাকে বিজেপি দিলীপ ঘোষকে সেন্সার করতে পারে তার বক্তব্যের জন্য। এত পুরনো একজন নেতা যে আন্দামানে হাফ প্যান্ট পরে আরএসএস এর প্রচার করত, শুভেন্দুকে সেন্সার করতে পারে না কেন? বারংবার প্রশ্ন উঠছে মাদ্রাসা নিয়ে, কিন্তু দেখা যাচ্ছে এই যে মাদ্রাসার জঙ্গি চাষ হচ্ছে বারংবার বিজেপি যেটা দাবি করছে, সেখান থেকে সম্প্রতি একটি ভিডিও সামনে এলো যে আরএসএস এর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সেখানে অস্ত্র শিক্ষা দেওয়া হচ্ছে। তার কারণ তারা হিন্দু যুবকদেরকে অনেক বেশি শক্তিশালী করতে চাইছেন, স্ট্রং করতে চাইছেন। আমার প্রশ্নটা হচ্ছে, মাদ্রাসা তো কোনো প্রামাণ্য নথি এখনো পর্যন্ত আমাদের সামনে আসেনি যেখানে অস্ত্র শিক্ষা দেওয়া হচ্ছে। আরএসএস এর প্রামাণ্য নথি আমাদের সামনে আসে, কি বলবেন, মাদ্রাসা বন্ধ করা প্রয়োজন না আরএসএস এর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা প্রয়োজন? যদি বন্ধ করার প্রয়োজনীয়তা থেকে থাকে তাহলে দুটোই বন্ধ হোক, আর যদি বন্ধ না করা হয় তাহলে সবকটাই চলুক। কারণ নির্দিষ্ট ধর্মের মানুষেরা, নির্দিষ্ট ধর্মগুরুরা তাদের ধর্মের মানুষদেরকে সমস্তভাবে স্বাবলম্বী করার জন্য, যদি হিন্দুত্ববাদী সংগঠন হিসাবে আরএসএস মনে করে যে আমাদের স্বয়ংসেবক যারা হবেন তাদেরকে অস্ত্রশিক্ষায় শিক্ষিত করে তাদের স্বাবলম্বী করা দরকার, যাতে তাদের সেলফ ডিফেন্স কংক্রিট হয়। একই সাথে মাদ্রাসায় মুসলমান যারা আছেন তারা মনে করতে পারেন যে তাদের ধর্মাবলম্বী মানুষদেরকেও তারা অস্ত্র শিক্ষা দেবেন, যাতে তাদের ধর্মাবলম্বী যারা রয়েছেন, যারা মাদ্রাসার ছাত্রছাত্রী রয়েছেন, তাদেরও সেলফ ডিফেন্স যাতে কংক্রিট হয়। ফলে এখন যদি বন্ধ করতে হয় তাহলে দুটোই বন্ধ হোক। আর এই যে আপনি বলছেন যে বলছে অভিযোগ, কারা করছে? বিজেপি করছে নির্দিষ্টভাবে, একটি রাজনৈতিক দল যারা ধর্মীয়ভাবে বাংলা তথা গোটা দেশকে সাম্প্রদায়িকতার বিষে বিভাজিত করতে চাইছে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য। আমরা অনুরোধ করছি বাংলার সকল স্তরের শুভবুদ্ধি সম্পন্ন চিন্তাশীল সুধী সজ্জন মণ্ডলীকে যে আপনারা একত্রিত হন, হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান নির্বিশেষে। আপনারা যেভাবে আপনাদের যে সর্বোচ্চ ক্ষমতা অর্থাৎ নির্বাচন, আপনারা যেভাবে নির্বাচনে যে রায় দিচ্ছেন এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে, তাদেরকে প্রত্যাখ্যান করছেন, সেই রায় বহাল রাখুন। যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে রাজ্যের শাসক দলের পক্ষ থেকে হতেই পারে, তার জন্য আমরা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব। কিন্তু তৃণমূল কংগ্রেস এইটুকু নিশ্চয়তা বাংলার মানুষকে দিতে পারে যে আমরা কখনোই ধর্মীয় মেরুকরণ করে বাংলাকে বিভাজিত করতে চাইবো না, বা দেশের যে কোনো প্রান্তে যদি এই ধরনের বিভাজনের বিষবাষ্প ছড়ানোর চেষ্টা করা হয় তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস লড়াই করবে, প্রতিবাদ করবে। সম্প্রতি ফিরহাদ হাকিমের একটি সংখ্যাগুরু এবং সংখ্যালঘু নিয়ে মন্তব্য নিয়ে বারংবার বিজেপি সরব হলো, কিন্তু আমরা তার পরবর্তী ক্ষেত্রে দেখতে পেলাম শুভেন্দু অধিকারী সন্দেশখালীতে দাঁড়িয়ে বলছেন যে আমরা 2026-এ একেবারে হিন্দু রাজ্য প্রতিষ্ঠা করব, তার সঙ্গে সঙ্গে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করব। তার সঙ্গে এটাও বলেছেন সন্দেশখালীর প্রত্যেকটি বাড়ি বাড়ি তিনি গীতা দেবেন। তাহলে সেখান থেকে আমার প্রশ্নটি হচ্ছে যে দুটো মতামতই তো সাম্প্রদায়িক যদি আমি দেখতে যাই বিচার করে, তাহলে আজকে শুভেন্দু অধিকারীর মন্তব্য নিয়ে যারা গদি মিডিয়া বা যারা একদম মেইন স্ট্রিম মিডিয়া আমি বলবো, তারা চুপ কেন, তারা সরব নয় কেন, বা বিজেপিও বা চুপ কেন? দেখুন, গীতার ব্যাপারটা এরকম যে গীতা আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে, গীতা দিতেই পারেন ভালো, যাদের গীতা কেনার ক্ষমতা নেই তারা গীতা পড়ে দেখবেন। আমি তো মনে করি গীতা, কোরআন, বাইবেল, ত্রিপিটক, জেন্দাবেস্তা সমস্ত ধর্মের মানুষের পড়া উচিত। এগুলোর কোনো নির্দিষ্ট ধর্ম হতে পারে না, রামায়ণ মহাভারত সকল ধর্মের মানুষের পড়া উচিত। ফলে শুভেন্দু অধিকারীর কথাকে নিয়ে আলোচনা হচ্ছে না, এর থেকে বোঝা যাচ্ছে যে বিজেপির তামাক খাওয়া যে তথাকথিত দু একটি সংবাদ মাধ্যম আছে, যারা সাংবাদিক সত্তার সাথে প্রতিনিয়ত অবিচার করে চলেছে, তারাও শুভেন্দুকে নিয়ে আলোচনা করছে না। অর্থাৎ শুভেন্দুর কোনো গুরুত্বই নেই বাংলার রাজনীতিতে। বাংলার রাজনীতিতে শুভেন্দু এই মুহূর্তে একটি মিম মেটেরিয়ালে পরিণত হয়েছে। 2020 সালে যেদিন পশ্চিম মেদিনীপুর কলেজ মাঠে শুভেন্দু অধিকারী অমিত শাহের হাত থেকে বিজেপির পতাকা নিয়ে অমিত শাহের কোনো একটি অঙ্গ স্পর্শ করে প্রণাম করেছিল, পা স্পর্শ করেনি, একটু অন্য অঙ্গ স্পর্শ করতে চেয়েছিল, ছবিতে আছে, আমি সেটা বলবো না বিস্তারিত। তো সে তখন থেকেই বাংলার মানুষ শুভেন্দুকে প্রত্যাখ্যান করেছে। এবং আজকে বিজেপির যে দৈন্যদশা, সেই দৈন্যদশা শুভেন্দু অধিকারীর জন্য। যারা আদি বিজেপি নেতা, বিজেপি বলতে যারা আমরা যাদেরকে চিনি, আমাদের যারা সিনিয়র নেতৃত্ব আছেন তারা বিজেপি বলতে যাদেরকে চিনতেন, অর্থাৎ ধরুন রাহুল সিনহা,
দিলীপ ঘোষ, এনারা বিজেপিতে তৃতীয় সারিতে চলে গেছেন। প্রথম সারিতে শুভেন্দু বিজেপি, পরের সারিতে একটু নব্য সুকান্ত বিজেপি, প্রথম সারিতে তৎকাল বিজেপি শুভেন্দু, তারপরের সারিতে নব্য বিজেপি সুকান্ত, তারপরের সারিতে যদি কোনো জায়গা থেকে থাকে তাহলে দিলীপ ঘোষ, রাহুল সিনহা। এরা বসার জায়গা পায় না, এদেরকে দাঁড়িয়ে থাকতে হয় পেছনের সারিতে। ফিরহাদ হাকিমের কথা নিয়ে আলোচনা হবেই, কারণ তিনি রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী, কলকাতার মহানাগরিক। এখানে একজন গুরুত্বপূর্ণ স্তরে থেকে যদি কখনো স্লিপ অফ টাং হয়, মানুষ মাত্রেই ভুল হতে পারে। এবং এটাও জেনে রাখা দরকার, নিশ্চিতভাবে বাংলার মানুষ ভুলে যাবেন না যে ফিরহাদ হাকিম এই বক্তব্য রাখার সঙ্গে সঙ্গেই কিন্তু তৃণমূল কংগ্রেস তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে ফিরহাদ হাকিমের এই বক্তব্যকে কন্ডেম করেছিল। কিন্তু যেটা ববিদা বলতে চেয়েছিলেন সেটা হচ্ছে, যারা আজ সংখ্যালঘু আছে একদিন তারাও সংখ্যাগুরু হবেন, শিক্ষায় হবেন, সংস্কৃতিতে হবেন। সেটা কোথাও একটা স্লিপ অফ টাং হয়েছে, আমরা ডিফেন্ড করিনি, দল কন্ডেম করেছে, প্রকাশ্যে কন্ডেম করেছে। যদি বিজেপির ক্ষমতা থাকে, বুকের পাটা থাকে, শুভেন্দু অধিকারীর এতদিনের এত মন্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে নর্দমার ভাষায় আক্রমণ, অত্যন্ত অসভ্য ইতর জানোয়ার গোছের একটি প্রাণী, মানুষ বলতে ঘেন্না লাগে। বিজেপি যদি পারে তাহলে তাদের পশ্চিম বাংলার যে বিচারাধীন বিরোধী দলনেতা, কারণ ওর বিধায়ক সত্তা নিয়ে তো কোর্টে কেস চলছে, বিচারাধীন বিরোধী দলনেতার বিরুদ্ধে বিজেপি মুখ খুলুক, তাকে বিজেপি দিলীপ ঘোষকে সেন্সার করতে পারে তার বক্তব্যের জন্য। এত পুরনো একজন নেতা যে আন্দামানে হাফ প্যান্ট পরে আরএসএস এর প্রচার করত, শুভেন্দুকে সেন্সার করতে পারে না কেন? কোথায়? এটা বিজেপিকে ক্লিয়ার আউট করতে হবে। তার সঙ্গে সঙ্গে আরো একটি প্রসঙ্গ উঠে আসছে, শুভেন্দু অধিকারী নিজে বলছেন যে তিনি নাকি তার যার দিকেই তাকান সেই নাকি ধ্বংস হয়ে যায়। কারণ সেখানে তিনি কেষ্ট নামটি উল্লেখ করেছেন, সেখানে তিনি শাহজাহানের নাম উল্লেখ করেছেন। তাহলে আজকে তিনি কি বোঝাতে চাইছেন কথাটার মাধ্যমে? তিনি বোঝাতে চাইছেন যে তার পিতা মাতা গোটা পরিবার ধ্বংস হয়ে গেছে। কারণ শুভেন্দু জন্মাবার সাথে সাথেই তো অনুব্রত মণ্ডল বা শাহজাহানের দিকে তাকায়নি। প্রথম তাকিয়েছে নিশ্চয়ই তার বাবা মা বা পরিবার পরিজন, আত্মীয় স্বজন কারুর একটা দিকে। অথবা শুভেন্দু অধিকারীর জন্ম যদি কোনো হাসপাতালে হয়ে থাকে, তাহলে হাসপাতালের যে আধিকারিক, ডাক্তার হোক নার্স হোক, যিনি তাকে প্রসব করিয়েছেন তিনি তার দিকে তাকিয়েছেন। এখন সেটা খোঁজ খবর নিয়ে দেখতে হবে যে শুভেন্দু কোথায় জন্মেছে। শুভেন্দু বাড়িতে জন্মেছে, যদি বাড়িতে জন্মায় তাহলে যিনি দাইমা ছিলেন হয়তো তার দিকে তাকিয়েছেন, তার জীবন ধ্বংস হয়ে গেছে। যদি হাসপাতালে জন্মায় তাহলে যিনি হাসপাতালের আধিকারিক ছিলেন হয়তো তার দিকে তাকিয়েছিলেন, তার জীবন ধ্বংস হয়ে গেছে। শুভেন্দু নিজেকে মিম মেটেরিয়ালে পরিণত করছে এই কথাগুলির মাধ্যমে। ও যত কম বলবে তত বিজেপির ভোট শতাংশটা একটা স্ট্যাগনেন্ট পোর্শনে থাকবে। আজকে বিজেপি মোটামুটি 35-36% ভোট পায়, ও যদি মুখ বন্ধ রাখে তাহলে হয়তো বিজেপি ওরকমই 30-32-35-এর মধ্যেই তাদের ভোট শতাংশটা থাকবে। আরো যত মুখ খুলতে থাকবে, ওর মুখ দিয়ে যত দুর্গন্ধ বেরোবে, বিজেপির ভোট শতাংশ তত কমতে থাকবে। চিড়িয়াখানার জমি বেসরকারিভাবে ব্যবহার, সেই নিয়ে বিজেপির মিছিল রয়েছে তার প্রতিবাদ করে। পুলিশ অনুমতি দেয়নি, হাইকোর্ট অনুমতি দিলেন, কিন্তু সেই মিছিলে শুভেন্দু অধিকারী একেবারে লিডিং হিসেবে থাকবেন সেরকম এখনো পর্যন্ত শোনা যাচ্ছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, হাইকোর্ট বিভিন্ন রকম শর্ত চাপিয়ে দিলেন যেন সেই মিছিলে কোনো রকম ভাবে কোনো ভায়োলেন্স না তৈরি হয়। কি বলবেন সেক্ষেত্রে? মহামান্য কলকাতা হাইকোর্ট, আমাদের কিছু বলার নেই, আদালত রায় দিয়েছেন, আদালত বুঝেছেন, রায় দিয়েছেন, সেটা শিরোধার্য। তো আমি এটাও বলবো যে শুভেন্দুর বিরুদ্ধে খুনের মামলা সহ একাধিক এমন এমন গুরুত্বপূর্ণ মামলা রয়েছে। মহামান্য কলকাতা হাইকোর্টের শ্রদ্ধাস্পদ কিছু বিচারপতি রয়েছেন যারা খুনের মামলাতেও শুভেন্দুকে আইনি রক্ষা কবচ দিয়ে রেখেছেন। ফলে ক্যালকাটা হাইকোর্ট রায় দিয়েছে মিছিল হবে, এবং যে শর্ত সাপেক্ষে মিছিল হচ্ছে, যে শর্তারোপ করা হয়েছে এই মিছিলের প্রতি, মহামান্য আদালতের কাছে এটুকু অনুরোধ থাকবে, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে নয়, অত্যন্ত সাধারণ একজন মানুষ হিসাবে, যে আপনারা যে শর্তগুলি চাপিয়েছেন সেই শর্তগুলি সঠিকভাবে পালন করা হচ্ছে কিনা দয়া করে সেদিকে লক্ষ্য রাখবেন। আর যদি সেই শর্ত পালন করা না হয়, যদি সেই মিছিল থেকে উত্তেজনা উড়ে আসে, যদি সেই মিছিল থেকে সাম্প্রদায়িক বক্তব্য আসে, ভাগাভাগি বিভাজনের কথা আসে, তাহলে যেন ব্যবস্থা গ্রহণ করতে দেরি না করা হয়, এটুকুই অনুরোধ থাকবে। বাকি বিজেপির মিছিল, মিছিল হচ্ছে বিজেপির, বিধানসভার বিধায়কদের তো মিছিল নয়, বিজেপি দলের মিছিল, তার নেতৃত্বে থাকবে রাজ্যের বিরোধী দলনেতা। অভাবনীয় ব্যাপার। আমার যদি তৃণমূল কংগ্রেসের মিছিল হয় তাহলে তার দায়িত্বে কি মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় থাকবেন? ওদের দল, ওরা বুঝবে আগা থেকে কাটবে না গোড়া থেকে কাটবে।
বারবার মুসলমান সম্প্রদায়ের ব্যক্তিদের ওপর একটা তাদেরকে দিকে তাকিয়ে বিভিন্ন রকম কটাক্ষ করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একদম কোট আনকোট পাকিস্তানের বাচ্চা, জিহাদির বাচ্চা, জঙ্গি বলা হচ্ছে একদম সরাসরি। কি বলবেন? না, এগুলোর বিরুদ্ধে ইমিডিয়েট লিগ্যাল অ্যাকশন নেওয়া উচিত। তো আমি যেমনটা বললাম, এটা আমাদের দুর্ভাগ্য যে ওর এগেনস্টে যতগুলি মামলা করা হয়েছে, প্রায় প্রত্যেকটি মামলার জন্য কলকাতা হাইকোর্টের দু একজন মহামান্য বিচারপতি মহোদয় তারা আইনি রক্ষা কবচ দিয়ে রেখেছেন। তো এর পরেও এগুলো তারা দেখেও যদি তারা মনে করেন যে এইগুলো সাম্প্রদায়িক বিষ ছড়াবে না বা এইগুলোর বিরুদ্ধে এখনো পর্যন্ত ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন নেই, তাহলে আমাদের কিছু বলার নেই। তবে আমরা রাজ্য প্রশাসনকে এটুকু অনুরোধ করতে পারি যে এগুলির বিরুদ্ধে অন ইমিডিয়েট নোট মহামান্য সুপ্রিম কোর্টে গিয়ে ক্যালকাটা হাইকোর্টের যে রক্ষা কবচগুলি আছে সেগুলোকে উইথড্র করার ব্যবস্থা করা হোক, এবং এদের বিরুদ্ধে রাজনীতির ময়দানে নির্বাচনেই লড়াই যেরকম হচ্ছে সেই প্রতিদ্বন্দ্বিতা চলুক। একই সাথে কড়া আইনি পদক্ষেপ, যাতে ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের কোনো ব্যক্তি বা কোনো মানুষ, কোনো স্তরের কোনো মানুষ, যাতে শুধু বাংলা বলে নয় গোটা দেশের ধর্ম নিরপেক্ষতার যে সহাবস্থান, সেই মৈত্রীর বাতাবরণকে যাতে তারা আঘাত না করতে পারে, এই ধরনের সাম্প্রদায়িক বক্তব্য না রাখতে পারে, রাখার আগে যেন তারা ওই পদক্ষেপগুলোর ব্যাপারে 10 বার ভাবে, এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হোক। আর আমি যেমনটা আগেও বললাম, শুভেন্দু এই ধরনের কথা যত বেশি বলবে, তৃণমূল কংগ্রেসের ভোট 2024 সালে 46% ছিল, 2026 সালে 50%-এর বেশি হবে। বাংলায় অনুপ্রবেশকারী হিসেবে যারা রয়েছে, যাদেরকে নিয়ে বারবার প্রসঙ্গ উঠছে, সেই অনুপ্রবেশকারীদের জন্য দায়িত্ব, তার দায় বলা হয় মমতা ব্যানার্জি বলছেন বিএসএফ এর। কিন্তু সুকান্ত মজুমদার পাল্টা বলছেন যে বিএসএফ এর দিকে মমতা ব্যানার্জি ইচ্ছাকৃত আঙুল তুলছেন। এই কথাও বলেছেন পাকিস্তান হলে হয়তো মুখ্যমন্ত্রীর কথা বলতেন না, তাহলে কোনোভাবে কি দেশদ্রোহী বলছেন? সুকান্ত মজুমদার ভদ্রলোককে দেখে আমার খারাপ লাগে। উনি অধ্যাপক মানুষ, দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন, যদিও এই নির্বাচনে উনি নির্বাচিত হয়েছেন কারচুপি করে, কিন্তু খারাপ এই জন্যই লাগে কারণ ভদ্রলোক নিজের দলের মধ্যে কোণঠাসা। ওনার দলের প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় ওনাকে পার্ট টাইম ট্রেনি সভাপতি বলে কটাক্ষ করেন। ফলে এরকম একটা রাজনৈতিক দল যাদের ভোট শতাংশ ক্রমশ হ্রাস পাচ্ছে, মানুষ যাদের প্রতিনিয়ত প্রত্যাখ্যান করছে, এইরকম একটা রাজনৈতিক দলের একটা ট্রেনি পার্ট টাইম সভাপতি সে কি বলল সেটা আমাদের কাছে বিচার্য বিষয় নয়। তবে এই অনুপ্রবেশ নিয়ে বিজেপি নেতারা যত সুর চড়াবে, যত আকাশ বাতাস কাঁপাবে, তত কিন্তু তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করবে। এই কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আসছে না, এই কটাক্ষ কেন্দ্রীয় সরকারের দিকে আসছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দিকে আসছে। কারণ অনুপ্রবেশ রোখার দায়িত্ব বর্ডার সিকিউরিটি ফোর্সের, কারণ তারা সীমানার দায়িত্বে আছেন। সেই বর্ডার সিকিউরিটি ফোর্স ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ, যার মন্ত্রীর নাম অমিত শাহ। ফলে এই ধরনের আক্রমণ এখন এমনটাও হতে পারে, আমরা হয়তো জানি না, যে যেহেতু সুকান্ত মজুমদারকে একটা প্রতিমন্ত্রী দেওয়া হয়েছে, তিনি হয়তো মনে করেছিলেন যে আমি এতদিন রাজ্য সভাপতি ছিলাম, দ্বিতীয়বার নির্বাচিত হয়েছি, হয়তো আমাকে পূর্ণ মন্ত্রিত্ব দেওয়া হবে। এখন ওকে পূর্ণ মন্ত্রিত্ব দেওয়া হয়নি, দলের মধ্যে কোণঠাসা, হয়তো অমিত শাহের ওপর ওর কোনো ক্ষোভ বিক্ষোভ রয়েছে, সেই কারণে ঘুরিয়ে কথার মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ঢাল বানিয়ে অমিত শাহকে কটাক্ষ করছে, অমিত শাহের প্রতি ওর ইগো স্যাটিসফাই করার চেষ্টা করছে। এগুলো বিজেপি নেতৃত্ব ভেবে দেখুক, আমরা এগুলো নিয়ে ভাবিত নই।